সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন জুম মাল্টিমিডিয়া ক্লাসে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রকৃত সুখ, শান্তি বা ভালোবাসা তখনই আসে যখন নিজের কৃত কর্ম অন্যের উপকারে আসে। প্রতিদিনের ন্যায় শ্রেণী কার্যক্রম পরিচালনায় রয়েছি আমি ব্রজেন রায় বিপ্লব, সহকারী শিক্ষক, চাঁদপাই মেসেসা মাধ্যমিক বিদ্যালয়। আজ নবম এবং দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বিষয়ে অষ্টম অধ্যায় পার্ট 1 থেকে 4 এর মধ্যেই আজকে আমরা আলোচনা করব। দেখো, আমরা এখানে ছবি দেখছি কি, এখানে একটা ব্যাংক, তাই না? আর এখানে আমরা দেখছি অনেকগুলো টাকার বান্ডিল এখানে সাজানো আছে। আর উপরে দেখছি কি আমরা 1 পয়সা, 5 পয়সা, 10 পয়সা, 25 পয়সা, 50 পয়সা, এভাবেই। তাহলে আমরা এখানে দেখছি কি, এটাকে আমরা টাকা বলি আর এটা পয়সা বলি। সব এক কথায় আমরা কি বলতে পারি? মুদ্রা বলতে পারি, তাই না? তাহলে ব্যাংক এবং মুদ্রার সাথে কি সম্পর্ক রয়েছে বা মুদ্রার কিভাবে উৎপত্তি হয়েছে, তাহলে অবশ্যই এই বিষয়গুলো আজকে আমরা বিষয়গুলো সঠিকভাবে জেনে নেব। কিভাবে মুদ্রার উৎপত্তি হয়েছে এবং মুদ্রা এবং ব্যাংকের মধ্যে কি সম্পর্ক রয়েছে। তাহলে ব্যাংক কি, এটা আমাদের জানতে হবে। ব্যাংক হলো একটা আর্থিক প্রতিষ্ঠান। তাহলে দেখো, এখানে আমরা একটা ছবি দেখছি, এটা কি হচ্ছে? ব্যাংকিং কার্যক্রম কিন্তু চলছে। এখানে ব্যাংকাররা বসে আছে আর গ্রাহকরা সেখানে কি করছে, কেউ চেক জমা দিচ্ছে, কেউ হচ্ছে নগদ টাকাও জমা দিচ্ছে, কেউ নগদ টাকা উত্তোলন করছে। এখানে কি হচ্ছে? লেনদেন হচ্ছে, আদান প্রদান হচ্ছে। তার মানে এটা হচ্ছে ব্যাংকিং কার্যক্রম। অর্থাৎ ব্যাংক যে কার্যাবলী পরিচালনা করে তাকে কি বলা হয়? ব্যাংকিং বলা হয়। তাহলে ব্যাংক হচ্ছে একটি আর্থিক প্রতিষ্ঠান এবং ব্যাংক যে কার্যাবলী পরিচালনা করে তাকে কি বলি আমরা? ব্যাংকিং কার্যক্রম। এবার যে কার্যাবলী যারা পরিচালনা করে তাদেরকে কি বলা হয়? ব্যাংকার বলা হয়। তাহলে এখান থেকে আমরা তিনটে জিনিস শিখলাম। এক হলো ব্যাংক, ব্যাংক হলো একটি আর্থিক প্রতিষ্ঠান, আর ব্যাংক যে কার্যাবলী সম্পাদন করে এটা থেকে বলা হয় ব্যাংকিং। যারা এই কার্যাবলী সম্পাদন করে বা পরিচালনা করে তাদেরকে বলা হয় ব্যাংকার। তাহলে এতক্ষণ আমরা দেখেছি মুদ্রা, দেখেছি ব্যাংক এবং ব্যাংকিং দেখেছি। তাহলে এখানে এখানে দেখো মুদ্রা। প্রথমে আমি বলেছিলাম আমরা দুটো মুদ্রা আমি দেখিয়েছিলাম। আর আসলে মূল বিষয়টা হচ্ছে মুদ্রা কিভাবে আবিষ্কার হয়েছে, কোথা থেকে আবিষ্কার হয়েছে। প্রাচীন যুগ থেকেই মুদ্রার মানুষ মুদ্রা হিসেবে বিনিময়ের মাধ্যম হিসেবে দুষ্প্রাপ্য এই শামুক, ঝিনুক এইগুলো ব্যবহার করত। সেখান থেকে কিন্তু মুদ্রার উৎপত্তি হয়েছে, সৃষ্টি হয়েছে। তাহলে আগে মানুষ কি ব্যবহার করত? মুদ্রা হিসেবে বা বিনিময়ের মাধ্যম হিসেবে এই শামুক, ঝিনুক এগুলো ব্যবহার করত। তারপর থেকে কি হলো? ধাতব মুদ্রা। তারপর থেকে আমরা কিন্তু কাগজী মুদ্রায় পরিণত হয়েছে। তাহলে আজকে আমরা পাঠ শেষে কি শিখবো? মুদ্রা কি তা আমরা বলতে পারবো। মুদ্রা এবং ব্যাংকের যে সম্পর্ক এটাও কিন্তু আমরা বলতে পারবো। মুদ্রা এবং তার ইতিহাস সম্পর্কে আমরা ব্যাখ্যা করতে পারবো। ব্যাংকিং ও ব্যাংকারের মতো যোগসূত্র বিশ্লেষণ আমরা করতে পারবো। তাহলে প্রথমেই বলেছিলাম মুদ্রা। মুদ্রা কি? মুদ্রা একটি বিনিময়ের মাধ্যম যা সবার নিকট গ্রহণীয় এবং যা মূল্যের পরিমাপক ও সঞ্চয়ের বাহন হিসেবে কাজ করে। তাহলে মুদ্রাকে এক কথায় বলতে পারি যে বিনিময়ের মাধ্যম। আমরা যে বিনিময় করি, আদান প্রদান করি, লেনদেন বলি আমরা, তাই না?
আমরা সাধারণ দৃষ্টিতে তুমি দোকানে যে কি করো, যে মনে করো একটা কলম কিনবে, একটা খাতা কিনবে, তাহলে কি করো, দোকানদারকে 5 টাকা বা 10 টাকা দিলে তাহলে দোকানদার কিন্তু তোমাকে সেই খাতা বা কলমটা দিয়ে দিচ্ছে। তার মানে কি, এই মুদ্রা কি হচ্ছে, কি বিনিময়ের কিন্তু একটা মাধ্যম, যা সবার নিকট গ্রহণীয়, যা মূল্যের পরিমাপক ও সঞ্চয়ের বাহন হিসেবে কাজ করে। তাহলে আমরা কি শিখলাম, মুদ্রা কি? মুদ্রা একটি বিনিময়ের মাধ্যম, যা সবার নিকট গ্রহণীয় এবং যা মূল্যের পরিমাপক ও সঞ্চয়ের বাহন হিসেবে কাজ করে। তাহলে মুদ্রা কি? এই কাজটা 3 মিনিট সবাই প্রত্যেকে এই কাজটা আমাকে করে দেখাও, বলতে হবে যে মুদ্রা কি। কিছুক্ষণ আগে আমি কিন্তু শিখিয়েছি এই মুদ্রা। তাহলে প্রাচীন কালে এই মুদ্রা কিন্তু ব্যবহৃত হতো। শামুক, এগুলোকে ঝিনুক বা বলা হয়, এগুলো কিন্তু মুদ্রা হিসেবে ব্যবহৃত হতো। তারপরে আসলো কি ধাতব মুদ্রা। তাহলে তোমাকে বলতে হবে মুদ্রা কি। মুদ্রা এবং ব্যাংকের সম্পর্ক। এখন আমরা চিত্রের মাধ্যমে দেখব ব্যাংক কিভাবে বিনিয়োগকারী ও আমানতকারী হতে প্রাপ্ত অর্থ বিনিয়োগ করে। আসলে ব্যাংক কি? ধার করা অর্থের ধারক। ব্যাংকের কিন্তু নিজস্ব কোনো মূলধন নেই। ব্যাংক কিন্তু অন্যের কাছ থেকে সঞ্চিত অর্থ সে বিনিয়োগ করে থাকে। তাহলে এখন আমরা দেখব ব্যাংক কিভাবে বিনিয়োগকারী এবং আমানতকারীর প্রাপ্ত অর্থ বিনিয়োগ করে। তাহলে প্রথমে কি ব্যাংক, দেখো এখানে আমরা ব্যাংক কি করছে, এখানে প্রথমে আমানতকারী, বিনিয়োগকারী এবং সব এটা মূলধন, এটা কি করছে ব্যাংক গ্রহণ করছে। এরপরে ব্যাংক কি করছে, এই আমানতকারীর কাছ থেকে ব্যাংক কিন্তু অর্থ সংগ্রহ করছে, বিনিয়োগকারীর কাছ থেকেও ব্যাংক কিন্তু অর্থ সংগ্রহ করছে। তারপরে এক পর্যায়ে মূলধন, অনেকে কি করছে, ব্যাংকে তার ব্যবসার যে মূলধন আছে ব্যাংকে কিন্তু জমা রেখে দিচ্ছে। সর্বশেষ কি হচ্ছে, ব্যাংক ওই অর্থ সংগ্রহ করে পরে কি করছে, ঋণ যে গ্রহণ করতে চায় তাকে ঋণ দিচ্ছে। তারপরে তারপরে কি করছে, তাহলে ব্যাংক কিন্তু এভাবেই আমানতকারী, বিনিয়োগকারী এবং মূলধন সংগ্রহ করে ঋণ গ্রহীতাকে এবং বিনিয়োগ করে এবং তারল্যে পরিণত করছে। দেখো এখানে একটা দলগত কাজ রয়েছে, 5 মিনিটে এই কাজটা করতে হবে। আমরা দুটি চিত্র এখানে দেখিয়েছি, প্রথমে মুদ্রা এবং ব্যাংক। এখানে ব্যাখ্যা করতে হবে মুদ্রা এবং ব্যাংকের মধ্যে সম্পর্ক কি, ব্যাংকের সাথে মুদ্রার কি সম্পর্ক রয়েছে, এটা তোমাদেরকে ব্যাখ্যা করে বোঝাতে হবে। এটা কি দেখছি বলতে পারো, ডাচ বাংলা ব্যাংক, এজেন্ট ব্যাংকিং, এখানে ব্যাংকের লেনদেন হচ্ছে। তাহলে ব্যাংকিং বা ব্যাংকের প্রধান কার্যাবলী নিম্নে দেখানো। প্রথম, ব্যাংক কি কি কাজ করে থাকে, জনগণ থেকে অর্থ সংগ্রহ বা আমানত সংগ্রহ করে। দ্বিতীয়ত কি করে, ঋণ দান করে। তৃতীয়ত বাট্রাকরণ ও বিনিময় বিলে স্বীকৃতি দান করে। তারপরে বৈদেশিক বাণিজ্যে অর্থায়ন ও প্রত্যয়ন। তারপরে কি করে, অর্থ স্থানান্তর করে, এক জায়গা থেকে অন্য জায়গায় অর্থ স্থানান্তর করে ব্যাংকিং এর মাধ্যমে এটা সম্ভব। তারপরে কি, মূল্যবান দলিল বা বস্তু নিরাপত্তার সাথে সংরক্ষণের ব্যবস্থা। ব্যাংকের যে কার্যাবলী, এগুলো প্রধান প্রধান কার্যাবলী, যে মূল্যবান দলিল কিন্তু ব্যাংকে নিরাপত্তার সাথে সংরক্ষণ করা সম্ভব। তারপরে কি হচ্ছে, সম্পদ ব্যবস্থাপনা অর্থ বিষয়ক উপদেশ দেয়। ব্যাংক কিন্তু সম্পদের ব্যবস্থাপনা ও অর্থ বিষয়ক উপদেশ দিয়ে থাকে। তাহলে সবই কি ব্যাংকের প্রধান কার্যাবলী।
আমরা এই ব্যাংকিং এর চিত্রটা আগেও আমরা একবার দেখেছি। এখানে কিন্তু ব্যাংকিং সেই কাজটাই করে আসছে। কিছুক্ষণ আগে আমরা যে ব্যাংকের প্রধান কার্যাবলীর কথা বলেছিলাম, সেই কাজটাই কিন্তু ব্যাংক এখানে করছে। তাহলে বলতো বিনিময় প্রথা কি? কি বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে? বিনিময়ের মাধ্যম হিসেবে কি কাজ করে যাচ্ছে? তারপরে কি, কত শতাব্দীতে কাগজী মুদ্রা প্রচলন শুরু হয়? 4 নম্বর হচ্ছে ব্যাংকের সকল আইনসঙ্গত কার্যাবলী হিসেবে পরিচিত। ব্যাংক, ব্যাংকিং ও ব্যাংকারের মধ্যে যোগসূত্র রয়েছে। এটা সবার কিন্তু বাড়ির কাজ। এই বাড়ির কাজটা লিখে রাখো, এটা আমাকে আগামী ক্লাসে এটা করে এনে দেখাবে। ব্যাংক, ব্যাংকিং ও ব্যাংকারের মধ্যে যোগসূত্র রয়েছে, এটা ব্যাখ্যা করতে হবে। এই তিনটের মধ্যে কি কি সম্পর্ক রয়েছে? সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে আরো একবার ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসের এখানে পরিসমাপ্তি ঘোষণা করছি। সবাই সুস্থ থাকবে, সুন্দর থাকবে। ধন্যবাদ সবাইকে।